সুধী দর্শক মণ্ডলী, আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সামনে আমি আব্দুল সালাম। প্রথমেই শুনুন সংবাদ শিরোনাম। অবৈধ বার্মিজ সুপারি পাচার নিয়ে উত্তপ্ত বাবুয়ারঘাট। প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে ব্যাপক দুর্নীতি হাইলাকান্দিতে, অভিযোগ এজেওয়াইসিপির। বদরপুর পুরসভার সাফাই কর্মীদের বেতন নেই, বৃহস্পতিবার থেকে ধর্ণা। এবারে নিউজ টুডের বিস্তারিত সংবাদ। বার্মিজ সুপারি পাচারের সিন্ডিকেট রাজকে কেন্দ্র করে উত্তপ্ত হাইলাকান্দির বাবুয়ারঘাট অঞ্চল। পরিকল্পিতভাবে পুলিশের কাছে জনা কয়েক গাড়ি চালকদের ঘাড়ে দোষ চাপিয়ে দেওয়ার চেষ্টা সিন্ডিকেট বাহিনীর বলে গুরুতর অভিযোগ উঠল। অভিযোগ মতে মঙ্গলবার বাবুয়ারঘাট বাইপাস সড়কপথের তেঁতুল আলা ব্রিজের পাশে ব্যবসার সূত্রে একটি লরি আটকে সিন্ডিকেট রাজদের মধ্যে রফাদফা চলছিল, কিন্তু কেউই তা বুঝে উঠতে পারছিলেন না। বাইপাস দিয়ে যাতায়াতকারী গাড়ি চালকরা আচমকা জমায়েত দেখে নিজেদের গাড়ি থামিয়ে ঘটনার রহস্য জানতে তৎপর হন। উল্লেখ্য, এই লরিতে বার্মিজ সুপারি ছিল বলে প্রত্যক্ষদর্শীদের অভিযোগ। আবার সঙ্গে সঙ্গে আমরা বাইপাসে আইতে সময় আমরা সামনে তেতইয়ালা একটা ব্রিজ আছে, তেতইয়ালা ব্রিজেরও নয়ালে পাইছি একটা বড় 12 চাকা গাড়ি ট্রাক। তখন আমরা ট্রাকের ওভারটেক করে দিতাম, তখন ট্রাকের করে দেখছি প্রচুর না দেখি আমরা কই মানে গাড়ি বলে অ্যাক্সিডেন্ট মনে করছে, চিল্লা বসা তুই দেখুন আমরা গাড়িটা স্লো করছি, স্লো করে আমরা গাড়িতে লামিয়া দেখছি আমরা ওনার আসলে এর নাম হইল কি কামাল বড়ইয়া, উর্ফিয়ার নাম হইল গিয়া জুবাইর আহমদ বড়। ও টানে দেখছি, টানে দেখলে আমরা তো টানা আছে তাই মাঝে মাঝে দেখি সিন্ডিকেট কথা বার্মিজ গাড়িগুলি, কয়লার গাড়িগুলি, লাঠির গাড়িগুলি কথা তাই মাঝে মাঝে আপডাউন করে। আমরাও তো টানে দেখিয়া বা আমরা দেখছি গাড়িটা গুয়ার গাড়ি দেখি, আর আমরা তো মনে হচ্ছে তার বেটারও পার্সোনাল কোনো ম্যাটার হইব, আমরা তো অ্যাক্সিডেন্ট হইতে না, আমরা তখন যাইতাম গিয়া। তখন এর মাঝে ও টাইমে গিয়া আমরা হাইলাকান্দি আউটপোস্টর স্যার আমরা খাটিলা বাস স্ট্যান্ডের আউটপোস্টর স্যার গিয়া আসছি। তখন দেখা গেছে মানে ও কামাল যে না কামাল বড়ই ও উঠিয়া কর যে সাল আমাদের সময় সার্টে হর এরা গাড়িটা ধরছে। তো আমরা তখন উঠিয়া বললাম এরা ধরছেন, আমরা কোনো গাড়ি ধরছি না, আমরা গাড়ি আবার স্টার্ট হয়েছে হমুকা গাড়ি ওখান হমুকা রয়েছে, কিতা তুমি আইব হয়তো তুমি একটু আউটপোস্টর স্যারের লগে তো তার একটু স্টাফ আছে, সারা মজবুতির গাড়ি দিলাম মানুষ, তখন ভুলেই দিলে সবার একটা বয়স। তখন আমরা একটু মানে আমরা গাড়ি নিয়ে আমরা বানা দিলে পরে আমরা দেখা যায় তো গাড়িটা ধরছিও না কিচ্ছুও না। এখন শুনি যে খবর পাইতে পাইতে মানুষের কাছ থেকে ভাই যে খাস করে গাড়িটা আমরা এমন সময় খবর পেয়ে গন্তব্যস্থলে পুলিশ গিয়ে উপস্থিত হতেই সিন্ডিকেট বাহিনী পরিকল্পিতভাবে গাড়ি থামিয়ে যারা ঘটনার রহস্য জানতে তৎপর হয়েছিল তাদের উপর দোষ চাপিয়ে দেওয়ার চেষ্টা করে মূল অভিযুক্তরা বলে অভিযোগ তুলে ঘটনার নিরপেক্ষভাবে তদন্ত করার দাবি জানিয়ে জেলা পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন গাড়ি চালকের একটি দল। আমরা এই ধরনের মানুষ নাই, আর এই জিনিস আমরা যাওয়ার কথাও নাই। আমরা ব্যস্ত মানুষ, গাড়িগুলি নিয়ে আমরা টিকিট আগে থাকি যে কোনো টিকিট গেলে গিয়ে আমরা যেমন সময় পাইনি যেমন গিয়ে এরকম কাজ করতাম। ঘুরে ফিরে আমরা বারোটা কয়টা ছেলে আসি, একটা মোটামুটি চলাফেরা করিয়া খাইতাম পারিয়া। কামাল ভাই যেমন বক্তব্য করছেন, এটা কামাল ভাইয়ের লগে বা উর্বে জুবাইর আহমদ বড়বইয়া তাই লগে তাই না সবসময় করবেন, আর এইবার রাজু আহমদ বড়বইয়া তারা ওই জিনিসটা সবসময় করে। আর এটা ঠিক আছে, এটা তার বক্তব্য থেকে পাইছি বা এটা আমরা জানিও, আর এটা ঠিক আছে। রাজীব হোসেন লস্কর কামাল বড়বইয়ার ড্রাইভার
এটা হলো কি আমরা কামালের ড্রাইভার তার নাম হইল কি রাজু, পূর্বে তার নাম হইলে রাজীব হোসেন লস্কর। সেইলে হে এইরকম ইলা প্রায় আরো রিপোর্ট আমরা পাইছি এইরকম ফেলার গাড়িগুলি মাঝে মধ্যে ধরে। তবে এটা কিন্তু আমরা এটা ষড়যন্ত্র নাই বা এই ধরনের আমরা যে মানুষই আছি 100% আশা করি ইয়ার যে আমরা এই ধরনের কোনোদিন আমরা গেছি না কোনোদিন। তবে হে ইলা না যে আলটিমেটলি, কারণ তার তো মালিকের সিন্ডিকেট করে এইটা মাঝে মাঝে তার একটা মানে দাঁড়া দিশা পাইছে, তারও লাইনে করে আমরা তার লগে কোনো ভাই আত্মীয় খুব মর্যাদার মানুষও না হে আমরা লোক। আর হাইলাকান্দির পুলিশ প্রশাসনের কাছে আমরা দৃষ্টি আকর্ষণ ওটা হইল কি দেন ওটা লইয়া আমরা এটা কোনো ইনভলভ নাই বা এটা লইয়া আমরা কোনো দেখা যায় কোনো জড়িত নাই, যারা কিন্তু এটা লইয়া ষড়যন্ত্র করে দেন আমরা বালা মানুষের উল্টা নিয়ে বাসাইত করি। এটা আমরা হাইলাকান্দি পুলিশের কাছে বারবার আবেদন ওটা করি আর 100% ওটা সঠিক মানে তদন্ত করা লাগে। ইয়াকুবিয়া টাইটেল মাদ্রাসা ও রিসার্চ সেন্টারে বুধবার দর্শে বখারি শরীফ ও টান্টুর পীর শাহ সুফি আলহাজ আতাউর রহমান চৌধুরী রহমতুল্লাহ তাআলা আলাইহির ইসালে সোয়াব মাহফিল অনুষ্ঠিত হয়। মাদ্রাসার পরিচালন কমিটির পক্ষে সম্পাদক বাহারুল ইসলাম লস্কর সহ অন্যান্য কর্মকর্তাদের আয়োজিত উক্ত নেক মহফিলে উপস্থিত ছিলেন ওই মাদ্রাসার মুহাদ্দিস তথা উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নত ওয়াল জামাতের কেন্দ্রীয় কমিটির সভাপতি শেখুল হাদিস আল্লামা আব্দুল জলিল নিজামী, মুফতি শরফুদ্দিন সাহেব, মুফতি আনোয়ার উদ্দিন সাহেব, মৌলানা আব্দুল গনি, মৌলানা আলতাফ হোসেন, মৌলানা রাগিব হোসেন সহ বহু আলিম উলামা ও বিশিষ্টজনদের মধ্যে অধ্যক্ষ জাকির হোসেন চৌধুরী, জনাব কলিম আহমদ লস্কর, গুয়াহাটি হাইকোর্টের অ্যাডভোকেট MM আব্দুল মন্নান লস্কর, অ্যাডভোকেট আফজল হোসেন লস্কর। সকাল 10:30টায় দর্শে বখারি শরীফ অনুষ্ঠিত হয়। পরে পবিত্র মিলাদ শরীফ ও মোনাজাত মহফিল অনুষ্ঠিত হয়। এতে করোনা অতিমারি ও টান্টুর পীর শাহ সুফি আলহাজ আতাউর রহমান চৌধুরীর রহমতুল্লাহ তাআলা আলাইহির ইসালে সোয়াব উপলক্ষে মোনাজাত ও হক্কানি উলামায়ে কেরাম যারা শারীরিকভাবে অসুস্থ, বিশেষ করে কেন্দ্রীয় আহলে সুন্নতের প্রাক্তন সভাপতি তথা মুজাহিদে মিল্লত মৌলানা আব্দুল হক, শিলচরের মৌলানা নুরুল হক সাহেব, আল্লামা নুরুন্নবী খান, মৌলানা জমির উদ্দিন লস্কর, উজানডির সৈয়দ মাদানী সাহেব সহ সকলের জন্য বিশেষ মোনাজাত করেন মুফতি শরফুদ্দিন সাহেব। সরাই মাংসরে দেহতে যেমন আছে আজান তখন তোমরা শুনবায় শোনার পরে যে তার মুয়াজ্জিন হয়ে মতাবো ব্যতিক্রমই ওয়াকি আলা সালাত ইয়াবু সুন্নাহ সাল্লু আলাইহি, এরপরে আমার উপরে তোমরা দুরূদ শরীফ, কারণ তোমরা যদি আমার উপরে একবার দুরূদ শরীফ পড়ো তোমরা উপরে আল্লাহ 10 বার দুরূদ রহমতে কামিলা নাযিল করো। সুন্নাহ সাল্লাল্লাহ বিল ওসিল, এরপরে তোমরা আমার লাগি ওসিলা दुआ करिए। सौरा ने कोई से माया जाना, इसके बाद मेरे लिए वसीला की दुआ पढ़ है। जब सौरा जब पढ़ा और दुआ हो तब सौरा सहित समय दुआ अल्लाह লাগবো যেন পড়িয়া, কারণ কোরআন শরীফে অসংখ্য মানুষের কিতাব হচ্ছে গুমরাহ, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইউদিল্লু বাদে হইছে ওয়া বিহি কাসীরা। আর কোরআন শরীফে অসংখ্য মানুষের কিতাব হচ্ছে সৎপথের প্রতিটি কোরআন শরীফ পড়িয়া তর্জমা শুধু তর্জমা ছাড়াই করা উঠে, কারণ যে ইঞ্জিলর যেটা লেখা হয়েছে আসল ইঞ্জিলর কোনো অভাব নাই, গতিকে হে যেটা লেখা ওটা মানা লাগবে। কোরআন শরীফের আয়াত না দিয়ে আমি যদি তর্জমা ছাড়াই করে তাহলে কিতাব হলো নষ্ট হইবে না। কোরআন শরীফের মানুষের অসংখ্য মানুষের গুমরা হয়ে আর অসংখ্য মানুষের সৎপথের প্রতিক্রমণ হাদিস পরিবার পড়ার বাদে যদি, কারণ ৭,২৭৫টা হাদিস বুখারী শরীফ তোমরা লইয়া সারা হাদিসের কাছে পড়া তো সম্ভব হইতো না। যে নিজে কিতাব আর পড়বায় সেইয়া আর বাদে পড়ার আর কেমন একটা গাইনো যাওয়ার বাদে ডাইরেক্টলি যদি যাও তো ৭০ পয়সা ডবে কি ভাড়া মারলে আচ্ছা যেমন আমি এটা উপযুক্ত নাই আর মুফতি সাহেবের কথাটা একদম ভালো না,
এই কিতাব যেটা আপনার সামনে এখানে বুখারী শরীফ আছে, বুখারী শরীফ 30টা ভাড়া হয়েছে, কোরআন শরীফ 14 ভাড়া 30 আর কোরআন শরীফ বুখারী শরীফ 14 ভাড়া, কোরআন শরীফ এক ভাড়া হলো 14 ভাড়া, এখানে কিন্তু 24 টাকা হইতে পারে, আর সর্বনিম্ন 17 টাকা হইতে পারে। কোরআন শরীফ এক সাইড থাকে 14 বা 13 17, এখানে থাকে 27। আলহামদুলিল্লাহ ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সাল্লামের জমানাত বহু কিছু খরিদ বিক্রি হইত, বিক্রি কিনি হইত, এটা হারাম তরিকা আছে। এটা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাল তরিকায় আছে, কোনোটারে বাতিল করছেন আর কোনোটারে হালাল তরিকায় আছে। যেমন জমিনের ইজারা দেওয়া যায় বিনা যায় না, একটা মুসলা হইলে রেখেছি আমি আমার মাত্র কোনো যায় না। আল ইস্তেদার আলাদি জায়েজ আছে, জমিনের ইজারা দেওয়া যায়, এটা ব্যাপার। কিন্তু আমরা এটারা হারাম করি কেন? আপনারা দুনিয়াদারি আইসিওতে যে শর্টগুলো লাগাইছ এগুলো শরিয়া শর্ত না। শরীয়তের মোতাবিক যদি শর্ত হয় ও ঘোষণা ইস্তেদার আলাদি জায়েজ আছে, জমিনের ইজারা দেওয়া যায়, গরু বয়ার ইজারা দেওয়া যায়, গরুর ইজারা দেওয়া যায়, নাকি না? কিন্তু শরিয়া শর্তই তো শরিয়া শর্ত ও আপনার আমার যেটা বন্ধ ফট জমিনের ইজারা দেওয়া এটা শরীয়তের শর্ত না, শরীয়ত মোতাবিক নাই, সারা আরাম হয়েছে না, প্রকৃত লোককে বুঝাই গেছে। বুঝবার দিয়ে তাই না আমার এটার নিত্য যেটা হয় কিতাবগুলো বুঝব, অর্থাৎ ছাত্ররা হিতা করি, ছাত্ররা তারা পড়াই সময় বইয়ের অর্থ কিতাব, কিন্তু মূলত বয়স শব্দের অর্থ শরীর হয় না, কি হয় দোটাও খ্রিস্তারা বলিও এটা একই শব্দ অর্থগতভাবে, কিন্তু খরিদ বিক্রি বাদ দিয়ে আরম্ভ করছে। বিনাদারি আইসতে হারাম এবং হালালের প্রয়োজন আছে, নাকি? সুদ তো এখন অন্য আন্দার 2000 বন্ধ, নাকি? বন্ধন শব্দের অর্থ থাকে, ওখানে তো দূরে লিখি কোরআন শরীফ 7টা জায়গা সুদই হারাম করা হয়েছে। ফিক্সড ডিপোজিট যেহেতু কোরআন শরীফ আছে আগু হারাম করা হয়েছে, আগু মাথা ফিক্সড ডিপোজিট যেটা করি আমরা আদা এখন মুদা বাতান গুণাগুণ করিয়া হওয়া আগু হারাম। দুনিয়াদের মধ্যে বিভিন্ন মা বাবা লাগব, খায় খাইবারও মা হইব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমানাত যেগুলারে হারাম দেখা গেছে ওগুলা ডক্টররা বাতিল করছেন, আর কোনোটারে হালাল তরিকায় আনছে, নাকি না? না তাকুলু রিবা বাগান মুদা আর ইমানদার হন তিনটার গুণাগুণ করে লাগে। আমরা তো ফিক্স ডিপোজিট থেকে 7,000 14,000 হয়ে যায়, নাকি না? এটা ইনশাআল্লাহ তাআলা তোমার গাইব। আমি আর ইত্তেসারের সনদ করিয়ান না, মনোরারে রামপুরের রহমতুল্লাহ তাআলা আলাইহি ইসনাদ গিয়া মিলি গেছে মাসলের জন্য। তাই হয়তো এ কি থিম আমি হয়তো এখন মিলে সবচেয়ে এই মনোরারে রামপুরি অথবা রামপুরি থাকি যে সনদ বুখারী রহমতুল্লাহ কি মুসলিম কি আবু দাউদ শরীফ নাসাই শরীফ গেছে আর সবচেয়ে বাড়তি সনদ। আপনি অন্যান্য যত মাত্রা থাকে সনদ জায়গা আমরা তো 23 বসে গেছি, আমি 22 বসে নিই, আরো জন 21 বসে নিতে পারি ইমাম বুখারী আগে যান, তাই তো 23 বসেছে, আমি 22 বসে নিই, আরো জন গিয়া হয়তো 24-25 বসে না, আরো জন তো 20-18 পর্যন্ত আসবে। এই মনোরানী রামপুরি তাকে গান ধান গেছে ভরিয়া সনদ শুধু একটা হয়ে গেল, জ্ঞান গেছে ভরিয়া গান সনদ একটা হয়ে গেল। ইমাম বুখারী ইমাম মুসলিম মনোরানী রামপুরি। প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে
ব্যাপক দুর্নীতির খেলা শুরু হয়েছে হাইলাকান্দিতে। গুরুতর এই অভিযোগ উত্থাপন করে সরব হল এজেওয়াইসিপি ছাত্র সংস্থা। উৎকুচের মাধ্যমে যারা আবাস যোজনার সুবিধা প্রাপক হয়েছে তারা আবারও এই সুবিধা গ্রহণের তালিকাভুক্ত হয়েছে বলে অভিযোগ, কিন্তু যারা এখনও পায়নি তারা এবারও বঞ্চিত হয়েছে। আর এই কাণ্ডে জিপিসি, জিআরএস, পঞ্চায়েত প্রতিনিধি জড়িত বলে অভিযোগ এজেওয়াইসিপির। গড় দেওয়ার নামে টাকা সংগ্রহ মেনে নিতে পারে না এজেওয়াইসিপি। শীর্ঘই দালালদের বিরুদ্ধে মামলা করার হুঙ্কার এজেওয়াইসিপির। চাওক, অসম জাতীয়তাবাদী যুৱ ছাত্ৰ পৰিষদে এটা কথা স্পষ্ট যে এতিয়া আপোনালোকে দেখিছে PMAY গড়ৰ নামত হাইলাকান্দি জিলাত ব্যাপকভাৱে এটা চিণ্ডিকেট আৰম্ভ হৈছে। এই কথাখিনি স্পষ্ট। হাইলাকান্দি জিলাত যে PMAY নামত যিটো কেলেংকাৰী বা হেষ্টাচাৰী বা একনা একত্ৰবাদ একাংশ গাঁও পঞ্চায়তবিলাকৰ প্ৰতিনিধি আৰু একাংশ ব্লকৰ GRS, GPC, আনকি BDO এইবিলাকে তেওঁলোকৰ এটা চিণ্ডিকেট প্ৰত্যেকখন জিপিত আৰম্ভ কৰিছে। সেই ক্ষেত্ৰত আমি অসম জাতীয়তাবাদী যুৱ ছাত্ৰ পৰিষদে এটা কথা স্পষ্টভাৱে ক'ব খোজোঁ যে এনেধৰণৰ কাৰ্যক্ৰমণিকা কোনো কাৰণতে অসম জাতীয়তাবাদী যুৱ ছাত্ৰ পৰিষদে মানি নলয়। প্ৰকৃততে PMAY গড় পোৱা মানুহবিলাকক ডিপ্ৰাইভ কৰি আনকি আপোনালোকে দেখিব যিবিলাক মানুহৰ বিল্ডিং আছে, যিবিলাক মানুহ চাকৰিজীৱী, যিবিলাক মানুহৰ সম্পূৰ্ণৰূপে সা সুবিধা আছে, এইবিলাক মানুহৰ নাম তেওঁলোকে নথিভুক্ত কৰি এইবিলাকৰ লগত এটা চিণ্ডিকেট পাতি তেওঁলোকে পইচাৰ বিনিময় এই লিষ্টবিলাক তেওঁলোকে তৈয়াৰ কৰিছে। আমি অসম জাতীয়তাবাদী যুৱ ছাত্ৰ পৰিষদে এই লিষ্টবিলাক আমি কোনো কাৰণতে মানি নলওঁ। এই লিষ্টবিলাক সম্পূৰ্ণৰূপে কেঞ্চেল কৰিব লাগে আৰু প্ৰকৃততে গাঁৱৰ যিবিলাক দুখীয়া দৰিদ্ৰ পৰিয়াল আছে, আনকি দিনমজুৰি শ্ৰমিকবিলাক মানুহ আছে, আপোনালোকে দেখিব এইবিলাক মানুহৰ ৰাতিৰ ভাগত তেওঁলোকৰ গড়ত শোৱাৰ এনেকুৱা ধৰণৰ ব্যৱস্থা নাই। তেওঁলোকে টিন নোহোৱাকৈ, বিল্ডিং নোহোৱাকৈ তেৰপাল ওপৰত দি ৰাতি তেওঁলোকে শুইব লাগে। এনেকুৱা মানুহক তেওঁলোকে ডিপ্ৰাইভ কৰি একাংশ GPC, GRS আৰু পঞ্চায়ত প্ৰতিনিধিবিলাকে নিজৰ স্বাৰ্থ লাভান্বিত কৰাৰ স্বাৰ্থত আনকি কিছুমান দৰিদ্ৰ পৰিয়ালৰ পৰা ধন সংগ্ৰহ কৰি এই লিষ্ট তেওঁলোকে বনাব বিচাৰিছে। বদরপুর পৌরসভার সাফাই কর্মীদের দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের সমস্যার সমাধান না হওয়ায় বৃহস্পতিবার 10 সেপ্টেম্বর 2020 ইংরেজি থেকে ধর্ণা আন্দোলনে বসার ডাক দিয়েছে সাফাই কর্মীরা। সাফাই কর্মীদের সমস্যাগুলি হলো, সাফাই কর্মীরা গত 14 মাস থেকে বেতন পাচ্ছেন না। সাফাই কর্মীদের 1996 ইংরেজি থেকে এখনও পর্যন্ত তাদেরকে অস্থায়ীভাবে কাজ করানো হচ্ছে, চাকরি নিয়মিত হচ্ছে না। 1996 ইংরেজি হতে এখনও প্রায় 2021 আসার পথে, কিন্তু এখনও সেই 10 জন সাফাই কর্মী দিয়ে কাজ চলছে। দেশের অন্যান্য জায়গায় সাফাই কর্মীদের মাসিক বেতন 14,000 থেকে 25,000 টাকা পর্যন্ত হলেও বদরপুরের ক্ষেত্রে পৌরসভায় সাফাই কর্মীদের বেতন দেওয়া হয় মাত্র 7,000 টাকা বলে সাফাই কর্মীদের অভিযোগ। সাফাই কর্মীরা নিয়মিত বেতন না পাওয়ায় তাদের অনাহারে অর্ধাহারে অত্যন্ত কষ্টে দিন যাপন করছেন বলে অভিযোগ। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা আবেদন রাখতেছি যে আমরা আগামীতে আমরা রাস্তায় নামবো, কারণ আমাদের বকেয়া বেতনগুলো আমরা পাইতে আসি না এবং আমগুলো পারমানেন্ট কোনো কিছু রাস্তা দিতে আসে না। তাই আমরা রাস্তায় নিয়ে আমরা স্ট্রাইকের মধ্যে নামবো। মাননীয় প্রধানমন্ত্রীর মোদীজির কাছে আমার আবেদন আছে যে আমরা 11 তারিখ থেকে আমরা রাস্তায় ধর্ণা দিব। আমরা 96 থেকে কাজ করে আইতে আছি, তখন 10 জন দিয়ে চলতেছে, কিন্তু কারণে তখন পৌরসভা ভোট হয়েছে। পৌরসভা ভোট হওয়ার পরে এখানে 30 থেকে 40 জন মানুষ লাগে, এখানে কোনো কিচ্ছু নাই। আমাদেরকেও কাজ করতে যায়, বেতন চাইলেও বেতন নাই। 2020 চলো এখনও কি 10 জন যে কাজ চলে যায়নি, এখন 30 থেকে 40 জন মানুষ লাগে। ওখানে প্রধানমন্ত্রী এটাই আবেদন জানাইতেছে যে আমাদের 11 তারিখে আমরা ধর্ণা